প্রকৃতি মানেই তো এক বিশাল নাটকের মঞ্চ, তাই না? আর এই মঞ্চের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তিগুলোর একটা হলো শিকার বা প্রিডেশন। কিন্তু মজার ব্যাপার হলো এই নাটকীয় ঘটনাগুলো এগুলো বেশিরভাগ সময় আমাদের চোখের আড়ালে ঘটে, অনেকটা ভূতের মতো অদৃশ্য। তো চলুন আজ আমরা এই অদৃশ্য শিকারের পেছনের বিজ্ঞানটা একটু ঘেটে দেখি। একবার ভাবুন তো, গভীর জঙ্গলে একটা জীবন মৃত্যুর লড়াই, হয়তো এক মুহূর্তেই সব শেষ। কিন্তু প্রশ্নটা হলো যে নাটকটা প্রায় দেখাই যায় না, বিজ্ঞানীরা সেটা নিয়ে গবেষণা করেন না কিভাবে? তো এইটাই হলো প্রকৃতির অন্যতম প্রাচীন এক রহস্য। আর এই রহস্যটা সমাধান করা কিন্তু খুবই জরুরি, কারণ একটা ইকোসিস্টেমকে যদি আমরা ঠিকঠাক বুঝতে চাই তাহলে এই অদৃশ্য শক্তিটাকে তো জানতেই হবে। বিজ্ঞানীরা এই ব্যাপারটাকে একটা দারুণ নাম দিয়েছেন, প্রিডেশন প্রেশার বা শিকারের চাপ। আচ্ছা, এটা অনেকটা মাধ্যাকর্ষণ শক্তির মতো, বুঝলেন? আমরা যেমন গ্র্যাভিটিকে দেখতে পাই না, কিন্তু ওটা আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করছে, ঠিক তেমনি এই প্রিডেশন প্রেশারও একটা অদৃশ্য শক্তি, যা শিকার হওয়া প্রাণীদের চেহারা, তাদের আচরণ, তাদের পুরো জীবনযাপনটাকে প্রতিনিয়ত গড়ে তুলছে। আর এই চাপের ফল কি হয়েছে জানেন? শুরু হয়েছে এক অদ্ভুত অস্ত্র প্রতিযোগিতা, মানে একটা এভলিউশনারি আর্মস রেস। একদিকে শিকারীরা হয়ে উঠেছে আরও দক্ষ, আরও দ্রুত, আর অন্যদিকে শিকারীরাও বসে নেই। তারাও আত্মরক্ষার জন্য একের পর এক নতুন উপায় বের করেছে। যেমন ধরুন, প্রজাপতির পাখায় ওই যে চোখের মতো দাগ, ওটা শিকারীকে হুট করে চমকে দেওয়ার জন্য। বা ঘাস ফড়িংয়ের গায়ের রংটা দেখুন, একদম পাতার সাথে মিশে যায়। লুকিয়ে থাকার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে? আবার পাখিরাও কিন্তু একে অপরকে বিপদ সংকেত দিয়ে সতর্ক করে দেয়। তো এই যে অদৃশ্য শিকারের ঘটনা, এগুলো খুঁজে বের করতে বিজ্ঞানীরা কিন্তু একদম গোয়েন্দার ভূমিকায় নেমে পড়েন। আর তাদের হাতেও আছে অসাধারণ সব টুলস আর সরঞ্জাম, যা দিয়ে তারা এই রহস্যের জট খোলেন। কিন্তু দেখুন, একজন গোয়েন্দা যেমন একটা মাত্র সূত্র দিয়ে পুরো কেস সলভ করতে পারেন না, এখানেও ঠিক তাই। বিজ্ঞানীরাও কিন্তু একটা পদ্ধতির উপর ভরসা করে বসে থাকেন না, কারণ প্রত্যেকটা পদ্ধতি হলো একটা বড় পাজলের একটা টুকরোর মতো। সব টুকরো একসাথে না করলে কি আর পুরো ছবিটা পরিষ্কার হয়? আচ্ছা, যে কোনো গোয়েন্দা গল্পের প্রথম ধাপ কি বলুন তো? ঠিক ধরেছেন, নজরদারি বা সার্ভেলেন্স। আমাদের বিজ্ঞানীরাও ঠিক এখান থেকেই কাজটা শুরু করেন। একদিকে আছে একদম ক্লাসিক পদ্ধতি, সরাসরি পর্যবেক্ষণ বা ডিরেক্ট অবজারভেশন, মানে পুরনো দিনের গোয়েন্দাদের মতো ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থেকে ঘটনা দেখা। এটা খুবই নির্ভরযোগ্য, কিন্তু সমস্যা হলো এটাতে প্রচুর সময় লাগে। আর অনেক সময় পর্যবেক্ষকের উপস্থিতিতেই প্রাণীদের স্বাভাবিক আচরণটাই বদলে যায়। আর এর ঠিক উল্টো দিকে আছে আধুনিক প্রযুক্তি, ক্যামেরা ট্র্যাপ। এই ডিজিটাল চোখগুলো কিন্তু 24 ঘন্টা কাজ করে যায়, কাউকেই বিরক্ত না করে। তবে এটারও কিছু দুর্বলতা আছে, যেমন খুব ছোট প্রাণী হয়তো ক্যামেরায় ধরা পড়ে না, বা অনেক সময় ভুলভাল ট্রিগার হয়ে যায়। আর ঠিক এখানেই একজন পাকা গোয়েন্দার মতো মাথা খাটাতে হয়। ক্যামেরা তো আর যেখানে সেখানে বসালে হবে না। বিজ্ঞানীরা ঠিক সেই সব জায়গায় ক্যামেরা বসান যেখানে শিকারী প্রাণীর আনাগোনার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিভাবে বোঝেন? ওই যে পায়ের ছাপ, পড়ে থাকা মল বা কোনো গন্ধ, এইসব সূত্র ধরেই তারা সঠিক জায়গাটা বেছে নেন। ফলে শিকারের ঘটনা ক্যামেরাবন্দি হওয়ার চান্সটাও অনেক বেড়ে যায়। আচ্ছা, নজরদারির পর্ব তো গেল, এরপর কি? এরপর হলো প্রমাণ বিশ্লেষণ, মানে একদম ফরেন্সিক তদন্তের মতো ব্যাপার। শিকারী তো তার কাজ করে চলে গেছে, কিন্তু পেছনে ফেলে গেছে অনেক সূত্র বা ক্লু। এবার সেগুলো পরীক্ষা করার পালা। জেনে রাখুন, প্রত্যেক শিকারী তার অজান্তেই পেছনে কিছু না কিছু চিহ্ন রেখে যায়। আসল চ্যালেঞ্জটা হলো সেই চিহ্নগুলোকে ঠিকঠাক পড়া, মানে ডিকোড করা। এর জন্য একটা দারুণ হাইটেক ফরেন্সিক কৌশল আছে, নাম মলিকিউলার গাট অ্যানালিসিস। সোজা কথায় এটা হলো শিকারীর পেট বা মল থেকে পাওয়া ডিএনএ পরীক্ষা করা। আর এই টেস্ট করেই বিজ্ঞানীরা বলে দিতে পারেন যে প্রাণীটা শেষবার কি খেয়েছিল। এই ডিএনএ গোয়েন্দাগিরির প্রসেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কয়েকটা ধাপে হয়। প্রথমে নমুনা সংগ্রহ করতে হয়, মানে শিকারীর মল বা হজম না হওয়া অংশ। এরপর সেই নমুনা থেকে ডিএনএকে আলাদা করা হয়। 3 নম্বর ধাপে ডিএনএ বারকোডিং নামে একটা টেকনিক ব্যবহার করে জেনেটিক কোডটা পড়ে ফেলা হয়। আর একদম শেষে সেই কোডটা একটা বিশাল ডেটাবেসের সাথে মেলানো হয়। ব্যাস, সাথে সাথেই জানা যায় শিকারটা আসলে কে ছিল। কিন্তু একটা কথা আছে, ডিএনএ পরীক্ষা থেকে তো শুধু শেষ মিল বা সাম্প্রতিক খাবারের কথাই জানা যায়। কিন্তু যদি আমরা একটা প্রাণীর লম্বা সময়ের খাদ্যাভ্যাস জানতে চাই, মানে গত কয়েক সপ্তাহ বা মাস ধরে সে কি খাচ্ছে, তার জন্য আমাদের দরকার আরেকটা জিনিস, এক ধরনের কেমিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। এই পদ্ধতির নাম হলো স্টেবল আইসোটোপ অ্যানালিসিস। এখানে কি করা হয়? এখানে প্রাণীর শরীরের টিস্যু বিশ্লেষণ করা হয়, আর তাতেই বেরিয়ে আসে কয়েক সপ্তাহ বা মাসের ডায়েট চার্ট। কারণটা খুব সহজ, আমরা যা খাই তা আমাদের শরীরের অংশ হয়ে যায়, তাই না? আর বিভিন্ন খাবার শরীরে আলাদা আলাদা রাসায়নিক ছাপ ফেলে যায়। বিশেষ করে যেসব প্রাণীকে কাছ থেকে দেখা কঠিন, যেমন ধরুন সমুদ্রের সিল বা কিলার ওয়েল, তাদের খাদ্যাভ্যাস বোঝার জন্য এই পদ্ধতিটা অসাধারণ কার্যকর। মাঝে মাঝে গোয়েন্দাদের মতো বিজ্ঞানীদেরও ক্রাইম সিন রিক্রিয়েশন করতে হয়, মানে অপরাধটা ঠিক কিভাবে ঘটেছিল সেটা বোঝার জন্য ঘটনাস্থলটা আবার তৈরি করতে হয়। কারণটা হলো অনেক সময় কোনো ঘটনাকে ভালোভাবে বুঝতে হলে সেটাকে নিজে থেকে ঘটিয়ে দেখতে হয়, আর বিজ্ঞানীরা ঠিক এই কাজটাই করেন, তবে কৃত্রিম শিকারে ব্যবহার করে। এদের একটা মজার নাম আছে, সেন্টিনেল প্রে বা প্রহরী শিকার। ব্যাপারটা কি? নরম মাটি বা প্লাস্টিসিন দিয়ে শুঁয়োপোকা, সাপ বা ডিমের মতো দেখতে নকল মডেল বানানো হয়। এরপর সেগুলোকে জঙ্গলের বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়। উদ্দেশ্য দেখা কে সেগুলোকে আক্রমণ করে। আর যখন কোনো শিকারী প্রাণী এসে আক্রমণ করে, তখন তার দাঁত, ঠোঁট বা নখের ছাপ ওই নরম মাটির মডেলে একদম পরিষ্কারভাবে বসে যায়। কি দারুণ আইডিয়া, তাই না? তো আমরা বেশ কয়েকটা পদ্ধতির কথা জানলাম, কিন্তু সত্যি বলতে বেশিরভাগ সময় একটা মাত্র সূত্র দিয়ে পুরো রহস্যের সমাধান হয় না। আসল খেলাটা তখনই জমে যখন বিভিন্ন পদ্ধতির পাওয়া তথ্যগুলোকে এক জায়গায় এনে মেলানো হয়। আসল ব্রেকথ্রুটা কিন্তু তখনই আসে যখন এই ইকোলজিক্যাল গোয়েন্দারা তাদের সব টুলস একসাথে ব্যবহার করেন। তখন একটা পদ্ধতির সীমাবদ্ধতা আরেকটা পদ্ধতি দিয়ে পূরণ হয়ে যায়, আর আমাদের সামনে একটা পরিষ্কার সম্পূর্ণ ছবি ফুটে ওঠে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন একটা ক্যামেরা ট্র্যাপে একটা দৃশ্য ধরা পড়লো, একটা শিকারী এসে মাটির তৈরি শুঁয়োপোকাটাকে আক্রমণ করছে। দারুণ। বিজ্ঞানীরা গিয়ে সেই মডেলটা আনলেন, কামড়ের দাগগুলো ভালো করে পরীক্ষা করলেন। এখানেই শেষ না, এরপর ওই দাগ থেকে একটা সোয়াব নিয়ে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হলো। আর ডিএনএ টেস্টের রেজাল্ট আসতেই ব্যাস, আক্রমণকারী প্রাণীটার একেবারে সঠিক প্রজাতি জানা গেল। ভাবুন একবার, কি অসাধারণ একটা সমন্বয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এত সব গোয়েন্দাগিরি, এত খাটনি, এর আসল উদ্দেশ্যটা কি? উত্তরটা খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ, সংরক্ষণ বা কনজারভেশন। প্রকৃতির এই যে লুকোনো নাটক, এটাকে বোঝাটা আমাদের ইকোসিস্টেমের সূক্ষ্ম ভারসাম্য রক্ষার জন্য যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না।
শিকার আর শিকারীর এই সম্পর্কটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলেই জানতে পারবো কোন প্রজাতিগুলো বিপদে আছে বা কোন ইকোসিস্টেমটার স্বাস্থ্য ভালো নেই। তো এখন আমাদের হাতে প্রকৃতির এই প্রাচীনতম রহস্যটা সমাধান করার মতো টুলস আছে, জ্ঞান আছে, কিন্তু প্রশ্নটা হলো এই যে বিশাল নাটকের মঞ্চ আর তার যে অভিনেতারা মানে এই প্রাণীগুলো তাদেরকে রক্ষা করার ব্যাপারে আমাদের দায়িত্বটা ঠিক কি? প্রশ্নটা আমি আপনাদের জন্যই রেখে গেলাম, একটু ভাববেন।